ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ইরান পারমাণবিক অস্ত্রের তৈরির খুব কাছাকাছি চলে গিয়েছে। এটি তারা আমেরিকার সঙ্গে শেয়ার করেছে, আলোচনা করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে কোনোভাবে এটি মেনে নেওয়া হবে না। ইরানের বিষয়ে আসলে আমেরিকা কি চাচ্ছে, কিংবা ইরানকে কি তারা পারবে শেষ পর্যন্ত ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি চলে যায় আমেরিকা বন্ধ করতে পারবে কিনা? যারা আমেরিকার সুপেরিয়রিটিকে মেনে নিতে চায়, এই ওয়ার্ল্ড ওয়ার্ডের সাথে থাকতে চায়, তারা কিন্তু আসলে প্রগ্রেস এবং ডেভেলপ করে এবং করবে। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ কিংবা এলন মাস্কের মতো মানুষ, এরা আসলে কি চায়? এরা যে পৃথিবীতে ব্যবসা, কোন দেশের সাথে ব্যবসা হবে, কার সাথে নিউক্লিয়ার ডিল করে ওখানে পিস রাখা যাবে, সেখান থেকে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে, এটাই তো রাইট। এর মধ্যে দিয়ে একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা। রাশিয়ার সাথে, আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে, যাই বলুন না কেন। সুতরাং ইরান চেষ্টা করতেছে তাদের যে বাইলেটারাল রিলেশনশিপ ইরানের সাথে, রাশিয়ার সাথে, সেই বাইলেটারাল রিলেশনশিপটাকে ইউজ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে একটু সফট করতে পারে কিনা। নতুন করে ইরানের বিষয়টি যোগ হচ্ছে এই কারণে যে ইসরায়েলের ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ইরান পারমাণবিক অস্ত্রের তৈরির খুব কাছাকাছি চলে গিয়েছে। এটি তারা আমেরিকার সঙ্গে শেয়ার করেছে, আলোচনা করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে কোনোভাবে এটি মেনে নেওয়া হবে না এবং কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইরানের সাথে এক দফা কিন্তু বৈঠক হয়ে গিয়েছে, দ্বিতীয় দফা আবার বৈঠক হবে রোমে। প্রেসিডেন্ট বলছেন, তিনি হুমকি দিয়েছেন ঠিকই যে পারমাণবিক মিলিটারি অ্যাকশন নেওয়া হবে, কিন্তু তিনি আজকে বলছিলেন যে তিনি ইরানের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন নেওয়ার ব্যাপারে তাড়াহুড়া করছে না। ইরানের বিষয়ে আসলে আমেরিকা কি চাচ্ছে, কিংবা ইরানকে কি তারা পারবে শেষ পর্যন্ত ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি চলে যায় আমেরিকা বন্ধ করতে পারবে কিনা আলোচনার টেবিলে বসাতে চান এবং ইরান সম্মত হয়েছে, সত্য দুই পক্ষই দিচ্ছে। এই আলোচনা শেষ পর্যন্ত কোনো সমাধান আনবে নাকি আরেকটি যুদ্ধের দামামা বাজতে শুরু করবে? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। প্রথমত বলে রাখি যে ইরানকে আসতে হবে, বসতে হবে এবং ফাইনালি একটা ডিল সাইন হবে। অতীতে একটা ডিল সাইন হয়েছে, তার চাইতে একটা বেটার ডিল সাইন হবে বলে আমি আশা করি। তো আমি লজিক গুলো বলি। ফার্স্ট অফ অল, লুক, আমেরিকা কি চায়? আপনি দেখেছেন যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপরে আমেরিকা ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো তৈরি করেছে তার মধ্যে দিয়ে পৃথিবীতে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং সবকিছুকে ডেভেলপ করার জন্য একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করেছে। এবং এই ওয়ার্ল্ড অর্ডারের সাথে যারা একমত, যারা আমেরিকার সুপেরিয়রিটিকে মেনে নিতে চায়, এই ওয়ার্ল্ড ওয়ার্ডের সাথে থাকতে চায়, তারা কিন্তু আসলে প্রগ্রেস এবং ডেভেলপ করে এবং করবে। যেমন মধ্যপ্রাচ্যে অনেক দেশ আছে, ছোটখাটো দেশগুলো, যেমন আরব আমিরাত, সৌদি আরব, এরা কিন্তু অনেক ধনী হচ্ছে, তেল বিক্রি করতেছে, উন্নত হচ্ছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ানের মতো দেশগুলো দেখবেন যে আমেরিকার শেল্টারের থেকে ওয়ার্ল্ড অর্ডারকে ফলো করে তারাও ডেভেলপ করেছে। তো ডোনাল্ড ট্রাম্পের একটা আর্গুমেন্টকে আমি সাপোর্ট করি যে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইরান যদি সেই নিয়মগুলো ফলো করে চলে। আপনারা জানেন যে ইরানের মধ্যে কিন্তু আসলে কনস্ট্রাকটিভ ডেমোক্রেসি বলতে যে ডেমোক্রেসিকে আমরা বুঝি, যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো কিন্তু ওখানে নেই, যেটা রাশিয়াতেও নেই এবং অনেক দেশগুলোর মধ্যেও নেই। কিন্তু আপনি চীনের মধ্যে সেটা পাবেন না। এখন আসলে আমরা কি চাই? আমরা চাই একটা ট্রান্সপারেন্ট ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডটা একটা অর্ডার থাকবে, সেই অর্ডারকে সবাই ফলো করবে। এখন যেই দেশের মধ্যে গণতন্ত্র চর্চা সঠিকভাবে কনস্ট্রাকটিভলি হয় না, যে দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, যে দেশের নারী অধিকার এবং অন্যান্য অধিকার নিয়ে যথেষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগের কারণ আছে, এমন একটি দেশ যদি পারমাণবিক শক্তিধর হয়, তাহলে এটা ওই অঞ্চলের জন্য অবশ্যই উদ্বিগ্ন, তার একটা যথেষ্ট সুযোগ রাখে। এখন কথা হচ্ছে, আরেকটা জিনিস আপনাকে ভাবতে হবে, সেটা হচ্ছে যে ইসরায়েল, তাদের যে এইপ্যাক গ্রুপ আমেরিকাতে এত বেশি শক্তিশালী এবং ইসরায়েল সামরিক দিক দিয়ে এত বেশি শক্তিশালী এবং আমেরিকাতে তার লবি এত শক্তিশালী, তাদের অর্থনীতি এত বেশি শক্তিশালী এবং এই শক্তিটাকে কিন্তু তারা কাজে লাগিয়ে ওই অঞ্চলে কিন্তু তাদের একটা সুপেরিয়রিটি কিন্তু এস্টাবলিশ করার জন্য কিন্তু তারা যা খুশি তাই কিন্তু করে আসছে। আপনার প্যালেস্টাইন ইস্যুটা আপনি যেটা বললেন, এটা খুবই ন্যাক্কারজনক। লোক, এখন কথা হচ্ছে যে আমরা যেটা ব্যর্থ হচ্ছি সেটা হচ্ছে যে আমেরিকা এই যে পুঁজিবাদী ব্যবস্থা, এই পুঁজিবাদী ব্যবস্থা চলে কিন্তু শক্তি দিয়ে। এখানে কিন্তু মানে আমেরিকা কিন্তু রিয়েল ডেমোক্রেটিক কান্ট্রি যে, সেটা কিন্তু আপনি বলতে পারবেন। আমরা ভোট দিই রিয়েল ডেমোক্রেটিক কান্ট্রি, বাট ফাইনালি রাষ্ট্র চালায় কিন্তু পুঁজিবাদীরা। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ কিংবা এলন মাস্কের মতো মানুষ, এরা আসলে কি চায়? এরা যে পৃথিবীতে ব্যবসা, কোন দেশের সাথে ব্যবসা হবে, কার সাথে নিউক্লিয়ার ডিল করে ওখানে পিস রাখা যাবে, সেখান থেকে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে, এটাই তো রাইট। এর মধ্যে দিয়ে একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা, যেটাকে আমরা পুঁজিবাদী বিশ্ব বলি। এটা কমিউনিস্ট শাসিত দেশ না, এটা ইসলামিক বা কোনো ধর্মীয় শাসিত দেশ না, এটা পুঁজিবাদী রাষ্ট্র এবং পুঁজি সেখানে কাজ করবে যেখানে পুঁজির জন্য সুবিধা হয়। তো এখন কথা হচ্ছে যে ইরান দিলে, আমেরিকার যে শক্তি বা লেভারেজ, এই লেভারেজকে দিয়ে কিন্তু সে রাশিয়াকেও কুপঘাত করতে পারে, পৃথিবীর যে কোনো দেশকে কিন্তু কুপঘাত করে। আপনি দেখবেন যে চায়নাও কিন্তু কুপঘাত হবে, ফাইনালি আমেরিকার সাথে এসে ডিলে বসবে, কারণ আমেরিকার অর্থনীতি এবং সামরিক শক্তি এত বেশি যে সারা পৃথিবীর যে কোনো দেশ এটাকে চ্যালেঞ্জ করতে পারবে না, যদি না সারা বিশ্ব একদিকে না হওয়া যাওয়া পর্যন্ত। তো এই লেভারেজটাই আমেরিকা ব্যবহার করবে এবং ইরানকে টেবিলে নিয়ে এসে একটা চুক্তি অবশ্যই ডোনাল্ড ট্রাম্প করবে বলে এটা আমি বিশ্বাস করি। কিন্তু ইরান যদি বেঁকে বসে,
তাহলে কিন্তু এটা যেটা ক্ষতি হবে, যেটা আমি বলি, যেমন ইসরায়েলের একটা কিন্তু সেই অঞ্চলে আধিপত্যবাদ এবং আশপাশের দেশগুলোর উপর নিয়ন্ত্রণ এবং ভূখণ্ড দখল করে বড় রাষ্ট্র তৈরি করার যে একটা ভিতরে যে অ্যাম্বিশন আছে, এই অ্যাম্বিশন গুলো কিন্তু আমেরিকাকে দিয়ে কিন্তু তারা ওখানে এস্টাবলিশ করার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে। এই জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইরান যদি একটা কনস্ট্রাকটিভ যদি ডিলের মধ্যে না আসে, এটা আলটিমেটলি যেটা কিন্তু ওই মুসলিম ওয়ার্ল্ডের ওই অঞ্চলের ক্ষতি হবে এবং ইরানের ক্ষতি হবে বলে আমি মনে করি, যেখানে আমেরিকার শক্তি এত বেশি ব্যাপক। জি, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, সেটা হলো আমরা এই অবস্থায় আলোচনা যখন চলছে তখনই দেখছিলাম যে ইরান রাশিয়ার সঙ্গে চিঠি চালাচালি করছে, পুতিনের সাথে, পুতিনের কাছে চিঠি নিয়ে যাচ্ছেন খামেনির। এই আমেরিকার সঙ্গে যখন একটা স্নায়ু যুদ্ধটা বেড়ে যাচ্ছে, তখন রাশিয়ার উপর এক ধরনের সম্পর্ক তৈরি করার চেষ্টা, কিংবা সম্পর্ক আগে থেকে আছে, রাশিয়া কতটা আসলে সাপোর্ট দিতে পারবে বলে আপনি মনে করছেন? সংক্ষেপে, এরপর আমরা বাংলাদেশ বিষয়ে। আমি সংক্ষেপে বলবো, রাশিয়ার সাথে ইরানের সম্পর্কটা কি। রাশিয়ার ইরানের সম্পর্ক হলো যে পার্টনার ইন সিরিয়া, আসাদ গভর্নমেন্টকে রাখার জন্য তারা একত্রে কাজ করেছে। তারপরে হলো আর্ম সাপ্লায়ার, ইউক্রেন ওয়ারের সাপ্লায়ার, অ্যাক্সেস টু গালফ, রাশিয়ার অ্যাক্সেস টু গালফ এবং মিডল ইস্টে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে। এটা হলো রাশিয়ার সাথে তাদের সম্পর্ক। এখন রাশিয়ার সাথে, আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে, যাই বলুন না কেন। সুতরাং ইরান চেষ্টা করতেছে তাদের যে বাইলেটারাল রিলেশনশিপ ইরানের সাথে, রাশিয়ার সাথে, সেই বাইলেটারাল রিলেশনশিপটাকে ইউজ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে একটু সফট করতে পারে কিনা। অলরেডি রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন বলছে, রাশিয়া বলছে যে নট টু অ্যাটাক ইরান, এই জিনিসটা তারা ব্যবহার করতেছে। এখন আমেরিকা এবং রাশিয়া এবং চায়না, বিকজ দে আর কমন ফ্রেন্ড, বিকজ এগেনস্ট কমন এনিমি হলো ওয়েস্টার্ন, সে ব্যাপারে আছে। আমি মনে করি রাশিয়া একটা কনস্ট্রাকটিভ ভূমিকা এখানে নিতে পারে এবং রাশিয়া বলেছে, একবার আপনার মনে আছে কিনা, বলছে যে আমরা যে ইরানের সাথে নেগোসিয়েশনে আমরা মধ্যস্থতা করতে পারি আর কি। আমার একটা সম্ভাবনা আমরা দেখতেছি। তবে স্ট্র্যাটেজিক্যালি আপনি যেটা বললেন, ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি মাইট ইজ রাইট। আপনার এখানে কোনো নিয়ম টিমের কোনো ব্যাপার না। আমার হেজিমনি আছে, আমার পাওয়ার আছে, আমি এটা এক্সারসাইজ করব, সেই যেই দেশে হোক। তার লোকাল ইনফ্লুয়েন্স আছে, রিজিওনাল ইনফ্লুয়েন্স আছে, এটা সবসময় করে আসে। সুতরাং স্ট্র্যাটেজিক্যালি ইরান এই মুহূর্তে, ইরান মে ফাইট ইসরায়েল, বাট দে মে নট এবল টু ফাইট আমেরিকা, ইজ এ মোস্ট পাওয়ার। সুতরাং স্ট্র্যাটেজিক্যালি তাদের যা আছে ওটাকে প্রিজার্ভ করা তাদের উচিত। সেটার জন্য একটা নেগোসিয়েশন, তাদের টেকনোলজি আছে, they can make nuclear bomb, may not be now, maybe 24 years later, 25 years later. আর নিউক্লিয়ার বোম যে বলছে রগ 11 এর কাছে গেছে, পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোম আছে না, নর্থ কোরিয়ার কাছে আছে না, চায়নার কাছে আছে না, রাশিয়ার কাছে আছে না, তারা তো নিউক্লিয়ার বোম ইউজ করতেছে না। নিউক্লিয়ার বোম ইজ নাও ডেজ ইজ এ ডিটারেন্ট, ইজ নট অফেন্সিভ ওয়েপন এট অল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।